আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে সংস্থাটি। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, নিয়ম অনুযায়ী হবে নির্বাচন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে সহায়তা কামনা এনসিপির। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। জনসমর্থন নেই এমন দলগুলোই বিরোধিতা করছে। ভোটে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান দলের নেতাদের। নারী নিপীড়নের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশ পায় বাস্তবে ঘটে তার চেয়ে অনেক বেশি। ডিএমপি কমিশনার। গণপরিবহনে যৌন হয়রানি রোধে মোবাইল অ্যাপের উদ্বোধন। এবং বাংলাদেশ না চাইলেও এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে পেছানোর সুযোগ নেই বলছে সিপিডি। জোর প্রস্তুতির তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রোহিঙ্গা সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি পুষিয়ে নিতে আরও অর্থ সহায়তা প্রয়োজন। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের চলমান সংস্কারের সব ধরনের সহযোগিতায় জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 4 দিনের সফরে ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সফরে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন, জাতীয় ঐক্যমত কমিশন, সংস্কার কমিশন, রাজনৈতিক দল, যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন অ্যান্টোনিও গুতেরেস। এরপর এক যৌথ সংবাদ সম্মেলন করেন জাতিসংঘ মহাসচিব এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। জাতিসংঘ মহাসচিবের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। During this visit, the Secretary General learned how desperately the Rohingyas want to return to their motherland, uphold their identity, enjoy their rights in the land they will own, and live a life they consider dignified. They were loud and clear that they see a dignified life in their forefathers' land, Rakhine, not in the neighboring country's shelter, the Cox's Bazar camp. এ সময় জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, চলমান সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ। Goes important reforms and transitions, I want to assure you that the UN stands ready to assist in fostering peace, national dialogue, trust and healing. রোহিঙ্গাদের কারণে বাংলাদেশের ক্ষতি হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সমস্যার সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হতে হবে। I know the planning is also underway by UN member states for a high-level conference on the situation of Rohingya Muslims and other minorities in Myanmar. সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের। এর আগে 2018 সালে বাংলাদেশ সফর এসেছিলেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করাই দেশের জন্য মঙ্গলজনক বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, নির্বাচন ও সংস্কার দেশের অভ্যন্তরীণ বিষয়। এদিকে অ্যান্টোনিও গুতেরেসের বৈঠকে জুলাই গণহত্যার বিচার ও রাষ্ট্র সংস্কারে জাতিসংঘের সহায়তা চেয়েছে জাতীয় নাগরিক পার্টি। অন্যদিকে শেখ হাসিনাও তার দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে সহযোগিতা চেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শারফুল আলমের রিপোর্ট। বাংলাদেশ সফরের তৃতীয় দিনে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াত, এনসিপি, নাগরিক ঐক্য, গণসংহতি, সিপিবি সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন রাজনৈতিক দলের নেতারা। পরিবর্তিত পরিস্থিতিতে চলমান সংস্কার প্রক্রিয়া নিয়ে তারা কথা বলেন জাতিসংঘ মহাসচিবের সাথে। সংস্কার তো অবশ্যই করতে, আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া।
নতুন বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা, জুলাই গণহত্যা ও রাষ্ট্র সংস্কার ইস্যুতে দলীয় অবস্থান তুলে ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। অন্যদিকে নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যের তাগিদ দেন জামায়াত নেতারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে, সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা, সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি। পরে তরুণ প্রতিনিধি ও জলবায়ু নিয়ে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মোস্টলি আমাদের পক্ষ থেকে যেটা এমফেসাইজ করেছিলেন সেটা হচ্ছে শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার, এবং তিনি হচ্ছেন যেটা বললেন যে যেহেতু ইউএন এটা অনেকগুলো দেশের সমন্বয়ে তৈরি এবং বাংলাদেশ যেহেতু আইসিসি সদস্য, এখানে যারা স্টেক হোল্ডার আছে তাদেরও অপিনিয়নের বিষয়, সেটা আসলে এখানে অ্যান্তোনিও গুতেরেস বলেছে এবং এটা নিয়ে অনেকক্ষণ আমাদের কথা হয়েছিল। জুলাই সনদ চূড়ান্ত হলে রাজনৈতিক মতপার্থক্য কেটে যাবে বলেও জানান বৈঠকে অংশ নিয়ে তরুণ প্রতিনিধিরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার ও যে কোনো সংকটকালীন সময়ে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। সকালে রাজধানীতে সংস্থাটির নতুন ভবন পরিদর্শনের সময় আবারও এই আশ্বাস দেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সফরের তৃতীয় দিনে সকালে ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শন করেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বৈঠক করেন কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে। সেখানে বাংলাদেশ জাতিসংঘের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন তিনি। জাতিসংঘের পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন গুতেরেস। তার সফরে সুন্দর আতিথেয়তা ও অভ্যর্থনার জন্য বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান জাতিসংঘ মহাসচিব। বাংলাদেশ জটিল ও গুরুত্বপূর্ণ সময় পার করছে উল্লেখ করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন গুতেরেস। To be in Bangladesh is in these difficult times a refreshing feeling that we are in a country of generosity, that we are in a country that is doing reforms in the line of democracy, of human rights, of inclusion. That is exactly what we would like to see everywhere in the world. রোহিঙ্গা সংকট নিরসন ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাও সহযোগিতা করতে নিজের জোরালো প্রতিশ্রুতির কথা আবারও তুলে ধরেন তিনি। We are totally committed to do everything we can to support Bangladesh in this crucial period, and at the same time to draw the attention of the international community for the need to fully support you and for the need to fully support the generous action of Bangladesh in hosting such a large number of refugees. এ সময় জাতিসংঘ মহাসচিবের সাথে ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে দলের কর্মশালায় তিনি বলেন, জনসমর্থন নেই এমন কিছু নতুন ও পুরনো রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে দলের ঘোষিত 31 দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সবুজবাগ থানা বিএনপি রাজধানীর বাসাবোতে এ কর্মশালার আয়োজন করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের অজুহাত দিয়ে যারা নির্বাচন পেছাতে চায় তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সংস্কার করে সময় নষ্ট করবেন না, যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না। কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে। তারা
নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ ও স্থানীয় নির্বাচনের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনুগ্রহ করুন আইসাদরা ভেজালটা লাগায় না দেশে, গণপরিষদ উপজেলা এইসব বাদ দেন, নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন, সেখানেই হবে মূল সংস্কার। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজনে শামিল হন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার বাছাই পর্বে প্রায় 1000 শিক্ষার্থী অংশ নেন। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশিত হয় সারা দেশে তার থেকে অনেক বেশি সংগঠিত হয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, লোকলজ্জার ভয়ে অভিভাবকরা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা গোপন রাখতে চায়। গণপরিবহনে ইফটিজিং বা যৌন নিপীড়নের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার লক্ষ্যে মোবাইল অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা যখন মানুষকে আতঙ্কিত করে তুলেছে, ঠিক সেই সময় রাজধানীর ডেইলি স্টার ভবনের একটি মিলনায়তনে টেলিভিশন সংবাদকর্মীদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইস বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে হেল্প নামে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা উদ্বোধন করল। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেসি প্রোগ্রাম হেল্পের মাধ্যমে যে কোনো পাবলিক ট্রান্সপোর্টে চলাচলের সময় নারীরা তাদের সাথে ঘটে যাওয়া যৌন নিপীড়নমূলক ঘটনার আইনি সহায়তা চাইতে পারবেন। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার আরও বলেন, ধর্ষণ সহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। কমিউনিটি রিঅ্যাকশনের কথা ভেবে, কন্যা শিশুর মানসিক বিষয়টিকে ভেবে ওনারাই ও পিতামাতাও এইসব ঘটনাকে লুকায়। এরূপ ঘটনার সংখ্যা বহু যিনি ভিকটিম হচ্ছেন উনি নিজেই ঘটনাটাকে আর প্রকাশ করেন না। নারী নির্যাতন প্রতিরোধে হেল্প নামের এই অ্যাপসটি প্রথম পর্যায়ে রাজধানীর বসিলা থেকে সায়দাবাদ পর্যন্ত চালু হলেও পর্যায়ক্রমে সারা দেশের নির্যাতিত নারীরা এটি ব্যবহার করে আইনি সেবা নিতে পারবেন। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। শিশু আসিয়া হত্যার বিচার 90 দিনের মধ্যে শেষ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে শ্রীপুরের সোনাকুণ্ডি কবরস্থানে শিশু আসিয়ার কবর জিয়ারত শেষে তিনি এই হুঁশিয়ারি দেন। জামাতের আমির অগ্রাধিকার ভিত্তিতে আসিয়া হত্যার বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান। দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় নারী নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ বেড়েছে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয়, আসিয়ার বিষয়টা তো অবশ্যই, এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে, আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন, যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদেরকে ঘৃণা করে, সমাজ ওদেরকে বয়কট করে। আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি। আর এই মেয়ের
হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি এটা আমরা দেখতে চাই। শিশু আসিয়ার ধর্ষক ও হত্যাকারীকে নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় মহিলা বিভাগ। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আসিয়া হত্যার বিচারে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা। এ সময় জামায়াতের কেন্দ্রীয় মহিলা শাখার বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নেসা সিদ্দিকা বলেন, মানুষের সঠিক মূল্যবোধের অভাব ও নৈতিকতার অবক্ষয়ই সমাজে ধর্ষকের সংখ্যা বাড়ার মূল কারণ। তাই এই ধরনের অপরাধের বিরুদ্ধে ধর্মীয়, সামাজিক, আইনি পদক্ষেপের মাধ্যমে সমাধান খোঁজা উচিত বলে মনে করেন তিনি। এ সময় নির্মম ধর্ষণের শিকার শিশু আসিয়ার বিচারিক কার্যক্রম 1 সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করা সহ 5 দফা দাবি তুলে ধরেন সংগঠনের নেতাকর্মীরা। অত্যাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ করে তুলুন, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, কেউ যেন অশান্তি সৃষ্টির সুযোগ না পায়। নিয়মতান্ত্রিক আন্দোলন এর মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটা বিষয়ের সুষ্ঠু সমাধান। জুলাই বিপ্লব, শাপলা চত্বর ও পিলখানা হত্যাকাণ্ডের বিচার, গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এবং ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবিতে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে অবস্থান নেওয়ার কথা ছিল গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তার এবং তাদের সমমনাদের। তবে শাহবাগ থানার সামনে ইনকিলাব মঞ্চের মিছিল আটকে দেয় পুলিশ। রমনা জোনের ডিসি জানান, দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ যাতে না হয় তাই কোনো প্রকার মিছিল নিয়ে কাউকে শহীদ মিনারে যেতে দেওয়া হবে না। পরে তারা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনেই প্রতিবাদী সমাবেশ করে। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয় সচেতন শাপলা ব্যানারের একটি পক্ষ। গত 15 বছরের জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। অনুষ্ঠিত হল স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যুর প্রকাশনা অনুষ্ঠান। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত বইটির উন্মোচন অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের অনেক না জানা কথা জানান লেখক। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত শশীদ উপস্থিত ছিলেন। গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। জুলাই থেকে আমরা শুরু করেছি এবং এই যে আমাদের জার্নিটা গণতান্ত্রিক লড়াই, এটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। এই অভ্যুত্থানের ফসলটা মানুষের জন্য দীর্ঘমেয়াদে সংরক্ষিত করতে না পারি, তাহলে আবারও কোনো না কোনো ফরম্যাটে ফ্যাসিবাদ কিংবা স্বৈরাচার ফিরে আসার সুযোগটা থেকে যাবে। বাংলাদেশ চাইলেই এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে আর পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন। রাজধানীতে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি বলেন, বছরে $8 বিলিয়ন ক্ষতি হলেও এবার এলডিসি উত্তরণে জোরে সোরে প্রস্তুতি নেওয়া দরকার। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করে কর্মপরিকল্পনা ঠিক করা দরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের কথা রয়েছে, কিন্তু এলডিসি উত্তরণ হলে রপ্তানি, ওষুধ, প্রযুক্তি, বিদেশি সহায়তা এবং ঋণ পাওয়া সহ বেশ কিছু খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এ অবস্থায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরের চ্যালেঞ্জ নিয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। এতে বক্তারা বলেন, বিগত 6 বছর যেসব সূচকে এগিয়ে থাকলে এলডিসি উত্তরণ সম্ভব তার সবই ধরে রাখা গেছে। তাই এবার এলডিসি উত্তরণ না হলে আফগানিস্তান ও অ্যাঙ্গোলার মতো দেশগুলোর কাতারে পড়ে থাকতে হবে বাংলাদেশকে। যদি এটা উঠে যায়, বাংলাদেশের অনেক হিসাব করা হয়েছে, কোনো হিসাবে দেখা গেছে বছরে $8 বিলিয়ন আমাদের ক্ষতি হবে। রপ্তানিকারকদের মনের মধ্যে রয়েছে যে কিছু যদি পিছানো যেত এবং তাদের পক্ষ থেকে জোর দাবি এসেছে। আশ্চর্যজনকভাবে যে
যখন এটা আগের সরকারের আমলে করা হয়েছিল তারা কিন্তু অনেকেই খুব বোল্ড একটা সাহসী একটা মানে ইমেজ দিয়েছিলেন, হয়তো সেটা চাপের মুখে, কিন্তু ইনসাইড তাদের ভিতরে কিন্তু অনেকেরই সেরকম আশঙ্কা ছিল। আমরা অনেক চ্যালেঞ্জ সামনে দেখতে পাচ্ছি। আমরা ঋণ খেলাপি, কর খেলাপি, বিল খেলাপি হয়ে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা প্রাতিষ্ঠানিকভাবে সক্ষম হবেন সেটা কিন্তু আমরা দেখতে চাই না। আমরা ব্যবসায়ীদের কাছে উল্লেখ করতে চাই আপনারা নিজেরা স্বাবলম্বী হন। শুধুমাত্র সরকারের স্টিমুলাস প্যাকেজ নিয়ে কতিপয় ব্যবসায়ী তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিয়ে বিদেশে পাচার করে দিবেন, তাহলে কিন্তু সে ব্যবসায়ীরা আমরা কিন্তু সেখানে দাঁড়াতে পারবো না। এলডিসি উত্তরণ হলে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে, বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণ আরও বাড়বে জানিয়ে এখন থেকে কর্মপরিকল্পনা ঠিক করতে সরকারকে পরামর্শ দেন বক্তারা। আপনারা অবশ্যই অর্থনীতিতে যারা বরেণ্য গবেষক রয়েছেন, গবেষণা সংস্থা রয়েছেন, যারা অর্থনীতিবিদ রয়েছেন, তাদের সমন্বয়ে একটা কমিটি গঠন করেন এবং সেই কমিটি গঠন করে শুধু আমলা নির্ভর কমিটি নয়, সেই কমিটির মাধ্যমে যেমন সিপিডি পিআরআই রয়েছেন তাদেরকে নিয়ে সেই কমিটির মাধ্যমে অন্তর্ভুক্ত করে আমরা এলডিসি গ্র্যাজুয়েশনকে কিভাবে আমরা মোকাবেলা করতে পারবো, তাহলে কিন্তু আমি মনে করি যে আমরা আমাদের এলডিসি গ্র্যাজুয়েশনের যে আমরা উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগটা আমরা সাকসেস করতে পারবো। বাংলাদেশ চাইলেই হয়তো এটা খুবই বাংলাদেশের জন্য খুবই কঠিন হতো যুক্তি দিয়ে আসলে প্রমাণ করা যে বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থায় রয়েছে। তিনটা ক্ষেত্রেই মাথাপিছু জিএনআই, এইচএআই, ইভিআই তিনটা শর্তই বারবার 6 বছর ধরে একটানা সেটা পূরণ করতে পেরেছে। এই যে একটা ধাক্কা আসবে গ্র্যাজুয়েশন করলে, তো সেই গ্র্যাজুয়েশনটা যাতে কিনা মসৃণ হয় এবং টেকসই হয়, তো সেটার জন্য যেটা করার দরকার আপনারা অনেকেই বলেছেন বাণিজ্য নীতি। বিতর্ক প্রতিযোগিতায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। 2.5 ঘন্টায় শেষ দেশের পশ্চিমাঞ্চলের 25 মার্চের ঈদ যাত্রার ট্রেনের 14,465 অগ্রিম টিকিট। আর দুপুর থেকে অনলাইনে বিক্রি শুরু হয় দেশের পূর্বাঞ্চলের অগ্রিম টিকিট। এবার ঈদ যাত্রায় টিকিট কালোবাজারি রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এদিকে নানা অনিয়ম, অভিযোগ ও ভোগান্তির কথা জানান রেলপথের যাত্রীরা। খায়রুল ইসলামের রিপোর্ট। কমলাপুর রেলওয়ে স্টেশনে এখন আর নেই যাত্রীদের টিকিট কাটার চিরচেনা ভিড় ও দীর্ঘ লাইন। যাত্রীরা এখন ঘরে বসেই অনলাইনে কাটছে ট্রেনের টিকিট। তবে এ নিয়েও রয়েছে যাত্রীদের নানা অভিযোগ। ঈদ উল ফিতরের অগ্রিম টিকিট কাটার জন্য তাদের পোহাতে হয় ভোগান্তি। টিকিট প্রত্যাশীদের অভিযোগ, অনলাইনে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই উধাও ট্রেনের সকল টিকিট। প্রতি বছর টিকিটের জন্য এমন হাহাকার এবং ভোগান্তি কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। রেল কর্তৃপক্ষের অসাধু কতিপয় কর্মকর্তা ও কর্মচারী এই কালোবাজারের সাথে জড়িত অভিযোগও যাত্রীদের। অনলাইনের সুবিধা কই, অনলাইনে ঢুকছি কিন্তু পাওয়া যায় না। তো এর আগে অনেক চেষ্টা করছি। আগে আপনার মনে করেন যে এত স্পিডে তো টিকিট শেষ হয় নাই, আর এখন যে স্পিডে শেষ হয়ে গেছে সব ট্রেনের টিকিট শূন্য। হাওড় এবং মোহনগঞ্জ এক্সপ্রেস ওই দুইটার টিকিট মূলত ওইটা গার্ডেরা কাইটে ফেলা, প্ল্যানিং করে কাইটে ফেলা পূর্ব থেকে। আবার এই টিকিটের জন্য আমি ফোন করি, তখন গার্ডদের কাছে পাওয়া যাবে। এবার কোনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে যাত্রীরা বাড়ি ফিরতে পারবেন বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার ক্ষেত্রে আমাদের আরএনবি, জিআরপি এবং এপিবিএন, র্যাব এবং এনএসআই সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা স্টেশনে থাকবে এবং ওনাদের সাথে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা হয়েছে, ওনারা সার্বিক নিরাপত্তা জোরদার রাখবে। কালোবাজারি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন রেলওয়ের এই কর্মকর্তা। এখন এনআইডি, আপনার এনআইডি এবং আপনার মোবাইল নাম্বার আপনার এনআইডি দিয়া রেজিস্ট্রেশন করা থাকতে হবে এবং আপনার নিজস্ব মোবাইলে ওটিপি যাচ্ছে, সেক্ষেত্রে কালোবাজারির কোনো সুযোগ আছে বলে আমি মনে করতেছি না। এরপরে অন্য কোনো স্টেশনে কোথাও কি কোনো রকমের সুযোগ থাকার কোনো কারণে আমি দেখি না। আর আপনারা যেটা বলতেছেন সেই বিষয়ে আমার কোনো এই বিষয়ে কোনো ধারণা নেই। এদিকে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই অগ্রিম টিকিট ক্রয় করে ঘরে ফিরছেন সড়ক পথের যাত্রীরা। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা। দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চায় না জামাত ইসলাম। যারা দেশ থেকে পালায় তাদের দেশের প্রতিও ভালোবাসা নেই বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানী চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিগণের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন মত থাকতে পারে, তবে জাতীয় স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার তাগিদ দেন তিনি। আমার এখানে অধিকার রয়েছে। বাংলাদেশের মুসলিমরা মুক্তি পেয়েছে,
5ই আগস্ট, কিন্তু আমার ভাই আজহারুল ইসলাম এখনো মুক্তি পাননি। আমরা এই পাথর এখনো বুকে বহন করে চলছি। আইনের পেশ দিয়ে কেনই বিলম্ব আমরা বুঝতে পারছি না। আমরা চাই যাদের উপরে জুলুম হয়েছে তাদের একজন মানুষের জন্য আর জেলের ভিতরে না থাকে। শত বছর ধরে রমজানে প্রতিদিন প্রায় ১৫০০ রোজাদারের জন্য ইফতারের আয়োজন করা হয় পুরান ঢাকার লালবাগ শাহী মসজিদে। আয়োজকরা জানান, প্রতিবারের মতো এবারও মসজিদ কমিটি ও স্থানীয়দের অনুদানে ইফতারের এই আয়োজন। পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতে পেরে আল্লাহর দরবারে শুকরিয়া জানান রোজাদাররা। মিজান শাহজাহানের রিপোর্ট। ইফতারের ৩০ মিনিট আগে থেকেই দলে দলে আসতে থাকেন রোজাদাররা। শেষ মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় মসজিদ। সারাদিন রোজা রেখে অনেকের সাথে বসে পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করতে পেরে খুশি তারা। আমি খুব আনন্দিত এবং গর্বিত যে শাহী মসজিদে, লালবাগ শাহী মসজিদে বিশাল ইফতারের আয়োজন। আমরা সবাই এখানে একসাথে খাইতে পারতেছি, এটা ইসলামের অনেক বড় একটা নিদর্শন। প্রায় ১৫০০ রোজাদারের ইফতার সামগ্রী তৈরি করতে মেহনত করতে হয় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবককে। 3:30টার সময় বাসা থেকে চলে আসি। আমাদের এলাকার যে ছোট ভাই আছে, বড় ভাই আছে, অনেকে এটার সাথে জড়িত। তো আমরা আসলে সবাই চেষ্টা করি 3:30টার মধ্যে আসতে এবং এরপর আমরা কাজ শুরু করে দিই। মসজিদ কমিটি জানায়, স্থানীয়দের সহায়তায় এরকম আয়োজন চলে আসছে শত বছর ধরে। ইফতারি যেটা হয় এটা খুব উন্নত মানের হয়। আমার বাবুর্চি রেখে আলু চাপ, বেগুনি, চানা পাক করে নেই। এটা আমাদের প্রায় 100 বছরের উপরে আমাদের পূর্বপুরুষরা করে দিয়ে গেছেন, তাদের থেকে আমরা শিখছি। অনুদান করার পর তারা বলে দেয় যে আমার কথাটা যেমন কাউকে না বলেন, একটু হাইট রাখার জন্য। এটা ধর্মীয় অনুভূতিতে এই ধরনের কাজই করা উচিত। লালবাগ শাহী মসজিদের বয়স ৩২২ বছর। এখানে শুরু থেকে ইফতারের আয়োজন করা হতো। সেই আয়োজন এখনকার বাস্তবতায় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৫০০। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রমজানকে কেন্দ্র করে আমদানি রপ্তানি বাড়লেও বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে বাধাগ্রস্ত হচ্ছে বন্দরের কার্যক্রম। আর এতে বাড়ছে জাহাজ ও কন্টেইনার জট। দ্রুত কন্টেইনার খালাস করা না গেলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। অন্যদিকে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম বানিয়ে রমজানের বাজারে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্টগার্ড। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। বছরের শুরুতেই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাড়লেও এবার রমজানে তা কমেছে। বার্থ অপারেটর আর শিপিং এজেন্টদের দ্বন্দ্বে অস্বস্তি বিরাজ করছে বন্দরে। তাদের দ্বন্দ্বে বন্দরে বাড়ছে কন্টেনারের চাপ, সেই সাথে বহির্নোঙরেও বাড়ছে জাহাজের ওয়েটিং টাইম। সেই সাথে ইঞ্জিন সংকটে জমছে ঢাকার কমলাপুর আইসিডিগামী কন্টেনারের সংখ্যাও। বন্দর ব্যবহারকারীরা বলছেন, দ্রুত দ্বন্দ্ব নিরসন করা না গেলে আমদানি করা পণ্য যথাসময়ে খালাস করা যাবে না, ফলে নেতিবাচক প্রভাব পড়বে অর্থনীতিতে। রমজানের মধ্যে কিন্তু একটা আপনার কাজের যে বিশাল পরিধি, যে চাপ থাকে, সেই চাপের উপরে যদি গোসলোটা যোগ হয় তাতে করে কিন্তু একটা বিশাল ভলিউম কিন্তু এখানে জমা হয়ে যাবে। এদিকে কন্টেইনার জট নিরসনে 10ই মার্চ থেকে 4 গুণ বাড়তি মাসুল আদায়ের পরিপত্র জারি করে চট্টগ্রাম বন্দর। তবে ব্যবহারকারীরা বলছে, এর সুফল যতটুকু পায় বন্দর, তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমদানিকারকরা। আমরা চাই যে এখানে 4 দিন ফ্রি টাইমের মধ্যেই সবাই তাদের মালগুলো ডেলিভারি নিয়ে যায়। কাউকে কোনো রকম রেন্ট দিতে হয় না 4 দিনের মধ্যে মালামাল নিয়ে গেলে। অনেক সময় ডকুমেন্টের জটিলতার কারণে হোক, কাস্টমসের জটিলতার কারণে হোক, বা বিভিন্ন জটিলতার কারণে হোক, হয়তো পণ্যগুলো নিতে পারে না। তাহলে কিন্তু যেমন 4 গুণ পেনাল্টি রেন্ট করার পরে যদি আমদানিকারকের পণ্য নিতে হয়, তাতে আমদানিকারকের তাদের পণ্যের আপনার দাম বেড়ে যাবে। চট্টগ্রাম থেকে আগে 1800 লাইটারের জাহাজ পণ্য পরিবহন করলেও নানা কারণে এখন তা নেমে এসেছে অর্ধেকে। আবার অসাধু ব্যবসায়ীদের একটি চক্র দীর্ঘদিন ধরেই লাইটার জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করে আসছে। এবার তাই এই চক্রকে ধরতে অভিযান নেমেছে চট্টগ্রাম বন্দর, নৌ অধিদপ্তর ও কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ডের আওতাধীন কোনো এলাকাতেই যাতে কেউ এই ধরনের ভাসমান গুদাম তৈরি করতে না পারে, বিশেষত লাইটার জাহাজগুলো যাতে খাদ্যপণ্য এবং ভোগ্যপণ্য নিয়ে যেতে পারে, সেটা নিশ্চয়তা বিধান করছে। বন্দরের হিসেব বলছে, গেল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ছিল 29,478টি।
একই সময়ে বেসরকারি অবডকগুলোতে ছিল 15,637 কন্টেনার। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতির পরও নিয়মিত বিরতিতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে অবরুদ্ধ উপত্যকাটিতে যুদ্ধবিরতির পর থেকে এখনো পর্যন্ত অন্তত 98 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকালে উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে ড্রোন হামলায় 4 ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় গাজার উপকূলীয় এলাকায় ইসরায়েলি নৌবাহিনীর গুলিতে নিহত হয়েছেন এক ফিলিস্তিনি জেলে। বৃহস্পতিবার নিহত হন আরও 3 জন। এছাড়াও গাজার মানুষকে অনাহারে রাখার জন্য সীমান্তগুলোতে জরুরি সহায়তার গাড়ি আটকে দেওয়া হচ্ছে বলেও জানানো হয় প্রতিবেদনে। হামাস বলছে, যুদ্ধবিরতির সফল বাস্তবায়নে ভীত হয়ে পরিস্থিতি জটিল করতে এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে তেল আবিব। এবারে পার্টেক্স খেলার খবর। ঢাকা প্রিমিয়ার ক্রিকেটে পঞ্চম রাউন্ডের খেলায় লেজেন্ডস অফ রূপগঞ্জকে 94 রানে, মোহামেডান ব্রাদার্স ইউনিয়নকে 80 রানে আবাহনী এবং প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকেও 94 রানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে তাওহিদ হৃদয় 66 রানে ভর করে 9 উইকেটে 253 রান সংগ্রহ করে মোহামেডান। শেষে শেখ মেহেদী 43 এবং অঙ্কন করেন 42 রান। জবাবে 159 রানে অল আউট হয় লিজেন্ডস অফ রূপগঞ্জ। মোহামেডানের স্পিনার মেহেদী হাসান মিরাজ 38 রানে 4 উইকেট তুলে নিয়ে ধস নামান রূপগঞ্জে। বিকেএসপি 3 নম্বর মাঠে প্রথমে ব্যাট করে মমিনুল হকের 92 এবং মোহাম্মদ মিঠুনের 71 রানে ভর করে 8 উইকেটে 310 রান সংগ্রহ করে আবাহনী। জবাবে 7 উইকেটে 230 রানে থামে ব্রাদার্স ইউনিয়নের ইনিংস। 142 নারী ও পুরুষ দাবাড়ুর অংশগ্রহণে শুরু হয়েছে স্বাধীনতা দিবস ওয়াল্টার আন্তর্জাতিক রেটিং দাবার প্রতিযোগিতা। দুপুরে দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। এ সময় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফিদে মাস্টার তৈয়বুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেন মোল্লা লাভলু এবং আন্তর্জাতিক বিচারক হারুনার রশিদ উপস্থিত ছিলেন। 9 রাউন্ডস সুইস লিগ পদ্ধতির খেলা শেষে বিজয়ীদের মোট 1.5 লাখ টাকা অর্থ পুরস্কার এবং ওয়ালটন সামগ্রী দেয়া হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। রোহিঙ্গা সমস্যার সমাধানে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের। রাষ্ট্র সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা করবে সংস্থাটি। যৌথ সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা। সংস্কার চলমান প্রক্রিয়া, নিয়ম অনুযায়ী হবে নির্বাচন। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল। জুলাই গণহত্যার বিচার ও সংস্কার ইস্যুতে সহায়তা কামনা এনসিপির। জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, অভিযোগ মির্জা আব্বাসের। জনসমর্থন নেই এমন দলগুলোই বিরোধিতা করছে। ভোটে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান দলের নেতাদের। নারী নিপীড়নের ঘটনা গণমাধ্যমে যতটুকু প্রকাশ পায়, বাস্তবে ঘটে তার চেয়ে অনেক বেশি। ডিএমপি কমিশনার। গণপরিবহনে যৌন হয়রানি রোধে মোবাইল অ্যাপের উদ্বোধন। এবং বাংলাদেশ না চাইলেও এলডিসি উত্তরণের প্রক্রিয়া থেকে পেছানোর সুযোগ নেই বলছে সিপিডি। জোর প্রস্তুতির তাগিদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।